প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়তে যাচ্ছি আরও একটি ওয়েস্টার্ন গল্প। নাম মীমাংসা। শুরু করছি প্রথম অংশ। ১. সাউথ পাস সিটি, কলোরাডো। কলোরাডো ওয়েলস ফার্গো অফিসের সামনে স্টেজ থামতে বাফেলো জ্যাকেটটা ভালো মতো গায়ে চাপিয়ে দিল জন হেবেন। ৯ জন যাত্রীর মধ্যে সবার শেষে নামলো ও আসন ছেড়ে উঠতে অনুভব করলো হাতে পায়ে খিল ধরে গেছে। লম্বা ভ্রমণের সময় বিশ্রাম নিতে পারেনি ঠিকমতো। কয়েকবার ঘুমানোর চেষ্টা করেও সফল হয়নি। স্টেজের একঘেয়ে ঘড়ঘড় শব্দ আর লাগাতার ঝাঁকুনিতে বিরক্ত হয়ে ঘুমানোর চেষ্টা বাদ দিয়েছিল একসময়। ফেব্রুয়ারির এমন শীতের মধ্যে শরীর সোজা করে ঘুমানো সত্যি কঠিন। নামার সময় নিচু হতে ভুলে গেল। ফলে কপালের সাথে স্টেজের দরজার ফ্রেমের সংঘর্ষ এড়ানো গেল না। সামনের সাইড ওকে ছিটকে পড়ল ওর বহুল ব্যবহৃত কালো হ্যাট। গড়িয়ে কয়েক ফুট দূরে চলে গেল ওটা। তুষার বিছানো সাইড ওক ধরে হাঁটতে থাকা মাইনারদের বুটের তলায় পিষ্ট হলো কয়েকবার। অসহায় দৃষ্টিতে নিজের হ্যাটের দুরবস্থা দেখতে হলো ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর মাইনারদের ভিড় কিছুটা আলগা হতে এগিয়ে গিয়ে হ্যাট উদ্ধার করলো। বিড়বিড় করে গাল দিল নিজেকেই। ওটাকে মেরামত করে আগের অবস্থায় আনার চেষ্টার ফাঁকে চারপাশে দৃষ্টি বুলিয়ে নিল। স্টেজ অফিসের দরজার একপাশে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর এক অফিসারের উপর পড়ল চোখ। আয়েশ করে সিগারেট টানছে সে। ওর সাথে কি আলাপ করা উচিত ভাবল হেবেন। বুঝতে পারছি না। বিধ্বস্ত হ্যাট মাথায় চাপিয়ে অফিসের দিকে এগোলো। ভেতরে ঢুকে অন্যান্য যাত্রীর মতো নিজের ব্যাগের সন্ধান করলো। ভারী ব্যাগ হাতে বাইরে এসে দেখলো রাস্তার ওপাশে চলে গেছে অফিসারটি। ইনফেন্ট্রি ম্যান। আড়াআড়ি দুটো মাস্কেটে লোগো লাগানো সাধারণ একটা হ্যাট মাথায়। ফ্যাকাশে নীল ট্রাউজার আর সাদা শার্টের উপর নীল ওভারকোট চাপিয়েছে। চওড়া গোফের নিচে ঠোঁটে সিগার। নির্লিপ্ত দৃষ্টিতে লোকজনের ব্যস্ততা দেখছে। সরাসরি এগোলো হেবেন। অফিসারের সামনে এসে দাঁড়িয়ে সাইড ওকে নামিয়ে রাখলো হাতের ব্যাগ। খেয়াল করলো কৌতূহল নিয়ে ওকে দেখছে সে। হয়তো তোমাকেই খুঁজছি আমি, জানতে চাইল হেবেন। হতে পারে, নিষ্প্রিয় কণ্ঠে বলল লেফটেন্যান্ট। আগ্রহের ছিটাফোঁটাও নেই মুখে। আমার সাথে এসো প্লিজ। সাইড ওক ধরে শহরের মূল অংশের দিকে এগোলো ওরা। ভারী ব্যাগ নিয়ে লেফটেন্যান্টকে অনুসরণ করতে সমস্যা হচ্ছে হেবেনের। কিছুটা পেছনে পড়ে গেল। ওদিকে এ ব্যাপারে উদ্বিগ্ন মনে হচ্ছে না যুবককে, কিংবা অন্য ব্যাপারগুলোতেও। ওর পরনের পোশাক বা নির্লিপ্ত অভ্যর্থনার ব্যাপারে বিরক্তি আর দ্বিধা অনুভব করছে হেবেন। শহরটাও দ্বিধান্বিত করে তুলেছে ওকে। রাত প্রায় 10টা, অথচ রাস্তায় লোকজনের ভিড় লেগে আছে। মাল ভরা ওয়াগন পার হচ্ছে এখনো। আশপাশের বাড়ির দরজা জানালা দিয়ে ঠিকরে আসা চৌকো আলো রাস্তা আর সাইড ওক আলোকিত করে তুলেছে। খনি শহরে এরকম ব্যস্ততা বোধহয় সারাক্ষণই থাকে। শহরের লোকেরা কখন কাজ করে কিংবা কখন ঘুমায় আগে থেকে বলা যাবে না, ভাবলো বিভ্রান্ত হেবেন। ব্যাংক ওকে এসে দাঁড়ালো ও। ডান দিকে একটা লক কেবিন দেখতে পাচ্ছে। খোলা জানালার পর্দার ফাঁক দিয়ে ভেতরে এক মহিলাকে পায়চারি করতে দেখলো। কেবিনের পরেই একটা তাঁবু। ভেতর থেকে আসা আলোয় বোর্ডের পাতাতনে পড়ে থাকা তুষার চোখে পড়ছে এখান থেকেই। পাশ দিয়ে হেঁটে যাওয়া মাইনাররা অনায়াসে তাঁবুর ক্যানভাসে দেয়াশলাইয়ের কাঠি ঘষে সিগার বা সিগারেট ধরিয়ে নিচ্ছে। পাশেই একটা সেলুন। শহরের হাল বোঝার চেষ্টায় ইস্তফা দিয়ে লেফটেন্যান্টকে অনুসরণ করলো। গোল্লায় যাক শহরটা, ভাবল। কিভাবে ওটা গড়ে উঠল তাতে কিছু আসে যায় না আমার, বোঝারও দরকার নেই। প্লাজা ছাড়িয়ে এসে পাশাপাশি কয়েকটা সেলুন চোখে পড়ল। সব কোটার সামনে বাতি জ্বলছে। প্রথমটার সামনে পৌঁছানোর আগেই লেফটেন্যান্টকে
ডানে মোড় নিয়ে অদৃশ্য হয়ে যেতে দেখল হেভেন। ভারী ব্যাগ হাত বদল করে অনুসরণ করলো। পায়ের নিচে কোনো ফুটপাথ বা বোর্ড ওক নেই। জমে থাকা তুষার মারিয়ে এগোলো। স্বস্তির ব্যাপার, ভিড় নেই এখানে। আসলে কোনো লোকই নেই। অন্ধকার এবং পরিত্যক্ত রাস্তা। কয়েক হাত সামনে লেফটেন্যান্টের গাঢ় অবয়ব দেখতে পাচ্ছে। মৃদু কাশির শব্দ পেল হেভেন। দেখল ঘুরে দাঁড়িয়েছে অফিসারটি। আমি ফিল স্টিলম্যান, পরিচয় দিল সে। স্টেজ অফিসের সামনে রুদ্ধ আচরণ করতে চাইনি। আসলে কেউ তোমার সাথে আমাকে দেখে ফেলুক তা চাইছি না আমরা। বাড়িয়ে দেয়া হাতটা আফসা আলোয় কোনো রকমে দেখতে পেল হেভেন। হাতটা ধরার সময় মৃদুস্বরে নিজের নাম জানালো। আমরা কি ফোর্টের কাছাকাছি চলে এসেছি জানতে চাইল। নিজের গলার স্বরের তিক্ততায় চমকে গেল। আদেও তুমি ওটা দেখবে কিনা সন্দেহ আছে বন্ধু। যাত্রা কেমন হলো? জঘন্য। স্টিলম্যানের উত্তর ভাবাচ্ছে ওকে। হেয়ালি করছে না তো? কিন্তু খাবারগুলো মন্দ না। সব মিলিয়ে তোমার অভিজ্ঞতা বোধহয় যা ইচ্ছে তাই নয়, কি বলো? পুরো দুদিনের যাত্রা অবশ্য যে কাউকে বিরক্ত ও ক্লান্ত করে তুলবে। ব্যাগটা দাও। গত 5 দিনের ঘটনাগুলো মনে পড়ল হেভেনের। হেড অফিসে জরুরি তলব, এখানে আসতে বলা এবং সতর্কতার ব্যাপারে বারবার নির্দেশ দেয়া। কেউ যাতে ওকে সেনাবাহিনীর লোক হিসেবে ট্রেস করতে না পারে সেজন্যই সাধারণ পোশাক পরে এসেছে। 5 দিনে সারাক্ষণ একটা প্রশ্নই লেগেছিল ওর মনে। এখানে এমন কি ঘটছে যে বাইরে থেকে একজন অফিসারকে ডেকে পাঠাতে হলো? হেডকোয়ার্টারের লোকগুলো কেবল নির্দেশ দিতেই জানে। তিক্ত মনে ভাবল হেভেন। কোনো কিছু খোলাসা করার দরকার মনে করে না। আরে বাবা, যেখানে যাব সেখানকার অবস্থা, কাজের ধরন না জানলে হবে কি করে? অন্ধের মতো এগোনো যায়? ওকে কেবল বলা হয়েছে ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখানে, উত্তপ্ত অস্থির এক মাইনিং টাউনে। ক্যাপ্টেনের কাছে রিপোর্ট করলে সব জানতে পারবে। ব্যাস এই। এসব রাগঢাকের কারণ কি জানতে পারি? কণ্ঠ যতটা সম্ভব শান্ত রেখে জানতে চাইল। আমি তোমাকে বলতে পারি, কিন্তু আরো 50 গজ এগিয়ে জানাই বোধহয় ভালো হবে। আবাসিক এলাকা আশপাশে এগোনোর সময় টের পেল জন হেভেন। দুপাশে সারিবদ্ধ লগ শ্যাক বা কেবিন। ম্লান আলো জ্বলছে ভেতরে। শহরের হইচ হল্লার শব্দ কানে আসছে এখনো। অন্ধকার রাস্তা ধরে এগোলো ওরা। কোনোই চেপে ধরে ওকে গাইড করছে স্টিলম্যান। মিনিট 10 পর বড়সড় একটা বাড়ির সামনে এসে থামলো। ভেতর থেকে উজ্জ্বল আলো এসে পড়েছে লন আর পড়ছে উঠে এলো ওরা। দরজায় নক করলো স্টিলম্যান। দরজা খুলল এক মহিলা। শুভ সন্ধ্যা ফিল। এক পাশে সরে দাঁড়ানোর সময় সম্ভাষণ জানালো, কিন্তু স্টিলম্যানকে দেখছে না মহিলা। হেভেনের উপর স্থির হয়ে আছে চোখ, দৃষ্টিতে কৌতূহল। হেভেন অনুভব করলো আলতো হাতে ওর কোনোই চেপে ধরেছে স্টিলম্যান এবং বলছে, মিসেস ক্যাসলন, এ হচ্ছে মিস্টার হেভেন। হাত বাড়িয়ে দিলেও মিসেস ক্যাসলন মৃদু হেসে মাথা ঝাঁকালো। তোমাকে আশা করছিলাম আমরা। কিছুটা অস্বস্তি বোধ করছে ও। মহিলার উপস্থিতি পছন্দ করতে পারছে না। যে কাজে এসেছে সেখানে কোনো মেয়ের ভূমিকা থাকার কথা নয়। ব্যাপারটা ধাঁধার মতো মনে হলো এবং ফিল স্টিলম্যানের প্রতি কিছুটা অসন্তোষ হলো ওর। তবে কোনোটাই ভাষায় বা আচরণে প্রকাশ করলো না। ধৈর্য জিনিসটা বরাবরই ছিল ওর, আজও দেখালো। এই রাতের বেলায় নিশ্চয় কাজ ছাড়া ওকে এখানে আনেনি স্টিলম্যান, ভাবলো শেষে। হয়তো যথেষ্ট কারণ আছে মহিলার উপস্থিতির, কিংবা এ ব্যাপারে জড়িত সে। খোদা, আর্মির ব্যাপারে সাধারণ এক মহিলার জড়িয়ে পড়ার কথা কবে কে শুনেছে? কখনো ঘটেছে কোথাও? ফায়ারপ্লেসের পাশে নীল ইউনিফর্ম পরা এক অফিসার দাঁড়িয়ে। মাঝারি উচ্চতার মানুষ, 50-এর কাছাকাছি হবে বয়স। পাতলা হয়ে আসা চুল মাথাটাকে ঢেকে রাখলেও বোঝা যাচ্ছে সাদি
খালি হতে খুব বেশি দেরি নেই, অন্তত সামনের দিকটা। তীক্ষ্ণ নাকের নিচে কালো গোঁফ এবং তার নিচে মুখে কোনো হাসি নেই। পরস্পরের দিকে তাকালো ওরা, একে অন্যকে বুঝে নিতে চাইল। ক্যাপ্টেন জনসন। পেছনে স্টিলম্যানের কণ্ঠ কানে এলো হেভেনের। এ হচ্ছে মিস্টার হেভেন। আর হেভেন, ক্যাপ্টেন জনসন, তোমার কমান্ডিং অফিসার। বাম বগলের ভেতরে হ্যাট সেধিয়ে দিয়ে বুক টান টান করে দাঁড়ালো হেভেন। স্যালুট করলো। নিষ্পৃহ ভঙ্গিতে পাল্টা স্যালুট করলো ক্যাপ্টেন জনসন। এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল। কেমন আছো মিস্টার হেভেন? প্রায় অধৈর্য সুরে ওর কুশল জানতে চাইল, কিন্তু গলাটা বন্ধুত্বপূর্ণ এবং আন্তরিক মনে হলো হেভেনের কাছে। তোমার বিভ্রান্তির জন্য দুঃখিত। ক্ষীণ হাসল হেভেন। সমীহের চোখে দেখছে ক্যাপ্টেনকে। টের পেল কোনোই চেপে ধরে ওর মনোযোগ আকর্ষণ করছে মিসেস ক্যাসলন কোট নেয়ার জন্যে। কোট আর বিধ্বস্ত হ্যাট এগিয়ে দেওয়ার সময় মহিলার দিকে তাকালো। মহিলা সুন্দরী, 35-এর মতো হবে বয়স। হালকা গোলাপি সাধারণ পোশাকের নিচে আকর্ষণীয় শরীর কিংবা লম্বা বাদামি চুল যে কাউকে আকর্ষণ করবে। চোখ দেখে বোঝা যাচ্ছে সহজভাবে নিয়েছে ওকে। অনুসন্ধানী দৃষ্টিতে ওকে দেখছে ক্যাপ্টেন জনসন। হেভেনের পরনের ট্রাউজার, ডেনিম জ্যাকেট, ধূসর ফ্যানেলের শার্ট দেখছে গম্ভীর দৃষ্টিতে। অদ্ভুত পোশাক। শেষে মন্তব্য করল, একজন সৈনিকের জন্য তো বটেই, যে উপরওয়ালার কাছে রিপোর্ট করতে এসেছে। আমাকে এরকম নির্দেশই দেয়া হয়েছে স্যার। জানি, আমি অনুরোধ করেছিলাম। সিগার অফার করলো ক্যাপ্টেন। সবিনয়ে প্রত্যাখ্যান করে নিজের পাইপ বের করে তামাক ভরল হেভেন। পুরো কামরার উপর চোখ বুলিয়ে নিল। মিসেস ক্যাসলনের জন্য একটা রকিং চেয়ার এনে ফায়ারপ্লেসের কাছে রাখলো ফিল স্টিলম্যান। নিজে এসে দাঁড়িয়ে থাকলো পাশে। মহিলার বসার পর সোফায় বসলো ক্যাপ্টেন। উল্টো দিকে সাধারণ একটা চেয়ারে বসলো হেভেন। অনুভব করলো তেমন কিছুই বলার নেই ওর। অপেক্ষায় আছে মুখ খুলবে ক্যাপ্টেন, কিন্তু কিছুই বলল না জনসন। বোধহয় ওর অসহায়ত্ব টের পেল মহিলা। হেসে উঠল নিখাত কৌতুকের সুরে। জর্জ, ক্যাপ্টেনের উদ্দেশ্যে বলল, মিস্টার হেভেনের দুশ্চিন্তা বাড়িয়ে তুলছ তুমি। বেচারা এমনিতেই ক্লান্ত। ওর আর না উদ্বেগ আর বাড়িও না। মহিলার উদ্দেশ্যে ক্ষীণ হাসল হেভেন আর চোখে দেখলো স্টিলম্যানকে। ভাবলেশীন মুখে দেখছে ওদেরকে এবং অপেক্ষা করছে। অদ্ভুতভাবে তোমাকে রিপোর্ট করতে হলো বলে দুঃখিত হেভেন, ভরাট কণ্ঠে বলল ক্যাপ্টেন জনসন। কিন্তু সমস্যা হলো, এখানে সম্পূর্ণ ভিন্ন একটা কাজ করতে হবে তোমাকে, এবং আর্মির সাথে কোনো সম্পর্ক থাকছে না তোমার, অন্তত কাগজে কলমে। ব্যাপারটা গুরুত্বপূর্ণ। তীক্ষ্ণ হলো হেভেনের মনোযোগ। ক্যাপ্টেনের কথায় হেড অফিসের নির্দেশগুলো মনে পড়ে গেল। পকেট থেকে মুখবন্ধ একটা খাম বের করে এগিয়ে দিল। আমার জয়েনিং অর্ডার স্যার। খামটা দেখা ছাড়াই পকেটে ঢুকিয়ে রাখলো সে। ওটা হয়তো সাধারণ পোশাকের রহস্যও খোলসা করবে, তবে পরেই দেখব। কিংবা আরও বিভ্রান্ত করে তুলবে ওকে স্যার, যোগ করলো স্টিলম্যান। অধৈর্য ভঙ্গিতে স্টিলম্যানের দিকে তাকালো ক্যাপ্টেন, কিন্তু সমীহ আর চৌদ্ধার দৃষ্টিতে তাকিয়ে আছে লেফটেন্যান্ট। তার দাঁড়িয়ে থাকার ভঙ্গি, চাহনিতে ক্যাপ্টেনের প্রতি শ্রদ্ধার বাইরেও কি একটা আছে যেন। মুহূর্তেই হেভেন নিশ্চিত হয়ে গেল ক্যাপ্টেনের নিজের লোক ফিল স্টিলম্যান। বাধ্য বা উদ্যত যাই হোক না কেন। হাঁটুর উপর কনইয়ের ভর রেখে সামনের দিকে ঝুঁকে এলো জনসন। হয়তো জানো কেন নতুন একজন অফিসার চেয়েছি আমি? না জানলেও একটু পরেই জানবে। আমার সব অফিসারই এখানকার ক্যাম্পে পরিচিত, সুতরাং ওরা কোনো কাজে আসছে না। সিগারেট জ্বলন্ত মুখে স্থির হলো তার দৃষ্টি। বুড়ো কুচকে উঠল। 3 সপ্তাহ আগে ইউনিয়ন প্যাসিফিকে আসার পথে আমাদের কিছু সাপ্লাই লুট হয় সাউথ পাস রোডে। এবারে শীতে ওটা 17তম লুটের ঘটনা। কেবল কোয়ার্টার মাস্টার টেনি নয়, যোগ করল মিসেস ক্যাসলন। ক্যাম্প থেকে বুলি ওনের খনি থেকে উত্তোলিত সোনা কিংবা রূপার পরিশোধিত পিণ্ড বা বাট।
সাপ্লাই নিয়ে যাওয়া সব কটা স্টেজই লুট হয়েছে। পুরো শীতে খুব অল্প বুলিয়নে ফোর্ট বা সাউথ পাস সিটি থেকে গন্তব্যে পৌঁছাতে পেরেছে। নট করে খেই ধরল জনসন। অবস্থা এমন হয়েছে, নিজেদের কাছে বুলিয়ন রাখতে সাহস পাচ্ছে না মাইনাররা। শীতের মাঝামাঝি ফোর্টে সাহায্য চাইতে আসে ওরা। ওদের মতে এখানেই নিরাপদে থাকবে ওগুলো। প্রস্তাবটা ফিরিয়ে দিতে পারিনি আমি। বিনিময়ে ওরা অবশ্য কিছু টাকা দিচ্ছে আর্মিকে। তখন থেকে ফোর্টের ভল্ট হাউসে জমা হচ্ছে বেশিরভাগ বুলিয়ন। বিকৃত দেখালো তার মুখ, চোখে অসন্তোষ। প্রতি মাসে একবার সাপ্লাই পাঠানো হয়। খনি আর মিলের কিছু বিশ্বস্ত লোক সঙ্গে থাকে। আমাদের লোক তো থাকেই। রেল রোড পর্যন্ত নিয়ে যায় ওরা। কিন্তু এত আয়োজনও যে খুব কাজে এসেছে তা বলা যাবে না। অধৈর্যভাবে নড়ে চড়ে বসলো ক্যাপ্টেন। উজ্জ্বল চোখে তিক্ততা আর বিষাদ দেখা গেল। একটু থেমে খেই ধরল। যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আছি আমি। ট্রেন লুটের ঘটনায় বিস্ময়ের কিছু ছিল না। ওটা যে লুট হতে পারে আশ করেছিলাম। এরপর এরকম খনি শহরে কেমন সুযোগ সন্ধানী লোক থাকে জানোই তো। জানতাম সুযোগ পেলে ট্রেন লুট করবে ওরা। হলো তাই। গার্ডদের নিরস্ত্র করে মালামাল নিয়ে গেল। অস্ত্র শস্ত্র ছিল ওই সাপ্লাইয়ে, কিন্তু ছুঁয়েও দেখেনি ওরা। চুপ করে থাকলো হেভেন। অপেক্ষায় আছে। বুঝতে পারছে না এরপর কি আসছে। ওরা যা নিল তা হচ্ছে ইউনিফর্ম। ৭০টা আর্মি ইউনিফর্ম, পুরোপুরি ওভারকোট থেকে ক্যাপ পর্যন্ত। বিস্ময়ে ভুরু কুঁচকে উঠল হেভেনের। স্টামবার্গ সম্পর্কে অল্পই জানেও। পোস্টটা একেবারেই নতুন। সিওক্স, অ্যাপাচি এবং কিছুটা শান্তিকামী সুসনদের হামলা থেকে মাইনার আর তাদের সোনা যাতে নিরাপদে থাকে এ কারণে বিচ্ছিন্ন এমন একটা জায়গায় নতুন পোস্ট তৈরি করেছে আর্মি। লুটেরারা কি ইন্ডিয়ান জানতে চাইল। তেমন হলে খুশি হতাম, কিন্তু সাদা ওরা। আড়ষ্ট হয়ে গেছে ক্যাপ্টেনের কাঁধ। অসন্তোষের সাথে সিগারের দিকে তাকালো, তারপর ফায়ারপ্লেসের আগুনে ছুঁড়ে ফেলল। হেভেন, স্টামবার্গে ছোট দুটো কোম্পানি আছে আমাদের। একটা শক্তি এ মুহূর্তে অর্ধেক, আরেকটার 1/3 এবং মনে রেখো বুলিয়নগুলো পাহারা দিচ্ছি আমরা। 3 সপ্তাহ আগে ট্রেন লুট হওয়ার পর থেকে ইন্ডিয়ানদের দোষারোপ করছে সবাই। দূরে পাহাড়ের কাছে নিরাপত্তা চাইছে মাইনাররা। কিছু লোক খুন হওয়া ছাড়াও অনেকগুলো শ্যাক পুড়েছে ইন্ডিয়ানদের হাতে। মাইনারদের নিরাপত্তা দেওয়ার জন্যই তো স্টামবার্গের জন্ম, তাই না? কিন্তু ইন্ডিয়ানদের বিরুদ্ধে আমরা কি করতে পারি, যেখানে এমন কোনো প্রমাণ পাইনি যাতে মনে হতে পারে ওই হামলার জন্য ইন্ডিয়ানরাই দায়ী? আপনি কি ভাবছেন সাদা কোনো লোক ঘটনাগুলো ঘটিয়েছে? নট করল জনসন। একই লোক যারা ট্রেন লুট করেছিল এবং যাদের হাতে এই মুহূর্তে ৭০টা ইউনিফর্ম আছে। ধারণা করতে পারছি কেন কাজটা করেছে ওরা। স্কাউটিং বা ইন্ডিয়ান হামলা ঠেকাতে ছোট ছোট দলে বাইরের পোস্টগুলোতে লোক পাঠাতে হচ্ছে আমাকে। এর মানে বুঝতে পারছো? এখানকার রিজার্ভ সৈন্য সংখ্যা কমে যাচ্ছে। ঠিক। এবং এমন একটা দিন আসবে যখন খুব অল্প সৈন্য অবশিষ্ট থাকবে এখানে। তখন হয়তো ওই ৭০টা ইউনিফর্মের চেহারা দেখতে পাবো আমরা। সেদিন ৭০ জন কঠিন লোকের বিপক্ষে মুষ্টিমেয় সৈন্যরা কি করতে পারবে তা ভেবে আতঙ্কিত হয়ে পড়েছি আমি। ওদের লক্ষ্যটা বুঝতে পারছো? ভল্টের সব বুলিয়ান ভল্টের সব বুলিয়ান কেড়ে নেবে। পিঠ টান টান হয়ে গেল হেভেনের। কিছুই বলল না, মনোযোগী। এবং সেদিন খুব দূরে নয়। আজ রাতে এখানে ৯৪ জন সৈনিক আছে এবং আমি নিজেও জানি না এতদিনে ভোল্টে ঠিক কতটুকু বুলিয়ন জমেছে। পাইপের দিকে তাকালো হেভেন। এতক্ষণ টানেনি বলে নিভে গেছে। বিভ্রান্ত বোধ করছো। তারপর সিদ্ধান্ত নিয়ে ফেলল। আপনার কাছে কোনো প্রমাণ আছে যাতে বোঝা সম্ভব চুরি যাওয়া পোশাক, ইন্ডিয়ান হামলা আর বুলিয়নের মধ্যে সম্পর্ক আছে স্যার? শুধু অনুমানই করতে পারছি আমি, কিন্তু নির্জলা সত্যি কথা হচ্ছে ইউনিফর্ম চুরি যাওয়ার পর থেকে আজ পর্যন্ত বুলিয়নের একটা বারও গন্তব্যে পৌঁছতে পারেনি। তাহলে বুলিয়ন শিপমেন্ট করছেন কেন? মৃদু হাসার আগে ফিল স্টিলম্যানের সাথে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করল জনসন। হাসিটার মধ্যে রস বা কৌতুকবোধ নেই,
ফিল আর আমি এ নিয়ে তর্ক করে জিভ ভারী করে ফেলেছি। বড়সড় একটা দল, ধরো 50 জনকে এখানে রেখে শিপমেন্টের সাথে পাঠালাম অন্যদেরকে পয়েন্ট অব রক্সে পৌঁছতে 2 দিন লাগবে ওদের। কিন্তু প্রথম রাতেই একই ইউনিফর্ম পরা 70 জন সৈন্যের হামলার মোকাবেলা করতে হবে আমাকে ওই 50 জন নিয়ে। বুলিয়ন লুট হওয়া যদি ঠেকাতেও পারি, কিন্তু এখানকার পরিস্থিতিটা ভেবে দেখো। একই ধরনের পোশাক পরা সৈন্য, সন্দেহ আর দ্বিধার মধ্যে আমার সৈন্যরা যে কসাইয়ের জবাই করা গরুর মতো মরবে না তা কে বলতে পারে? কিন্তু ওরকম 70 জন লোক কি সত্যি আছে? লোক আছে কিনা তার চেয়ে 70টা ইউনিফর্ম ওদের হাতে আছে, এটাই হচ্ছে আসল কথা। ইচ্ছে করলে কি অস্বীকার করা যায়? মাথা দোলালো হেবেন। ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে ওর কাছে। প্রয়োজনের সময় মাইনিং ক্যাম্পের যে কোনো ব্যাপারে সাহায্য করেছে ক্যাপ্টেন, কিন্তু নিজেই অসহায় অবস্থায় পড়েছে এখন। ইন্ডিয়ানদের দমন করার জন্য বাইরের পোস্টগুলোতে সৈন্য পাঠাতে হবে। উপর মহল থেকেও একই নির্দেশ আসবে, কারণ বুলিয়ন লুট ঠেকানোর চেয়ে শান্তির উপর জোর দেবে হেডকোয়ার্টার। এটাই স্বাভাবিক। হেডকোয়ার্টারে সাহায্য চেয়েও লাভ হবে না। বাড়তি সৈন্য পেতে হলে কারণ ব্যাখ্যা করতে হবে ক্যাপ্টেনকে। এবং ওর ধারণা ইউনিফর্ম লুট হওয়ার ঘটনা রিপোর্ট করেনি জনসন। উঠে দাঁড়ালো, ফায়ার প্লেসে খালি করলো নিভে যাওয়া পাইপের তামাক। তাহলে আমার কাজ কি হবে স্যার? ব্যবহার করার আগেই ইউনিফর্মগুলো উদ্ধার বা ধ্বংস করে ফেলা। তিক্ত শোনালেও তার কণ্ঠের দীর্ঘতা চমকে দিল হেবেনকে। বুঝতে পারল সিদ্ধান্তটা ভেবেচিন্তেই নিয়েছে ক্যাপ্টেন। যদিও কোনো তথ্যবাদ সূত্র নেই ঠিক কোথায় আছে ওগুলো। নিচু স্বরে যোগ করল স্টিলম্যান। ভালো গ্যারাকলে পড়েছি আমরা। জানি না কোত্থেকে শুরু করব, এমনকি কাকে সন্দেহ করব তাও বুঝতে পারছি না। সোফা সেরে ফায়ার প্লেসের সামনে পায়চারি শুরু করলো ক্যাপ্টেন। বেশ কিছুক্ষণ পর ঝট করে ফিরল হেভেনের দিকে। ওর মুখে স্থির হলো দৃষ্টি। একজন আগন্তুক হিসেবে আমাদের যে কারো চেয়ে তোমার সাফল্যের সম্ভাবনা বেশি, কারণ পরিচয় গোপন করে এসেছো তুমি, এবং আমরা 3 জন ছাড়া আর কেউই তোমাকে চেনে না। মিসেস ক্যাসলনের দিকে ফিরল সে। স্টামবার্গ থেকে দূরে থেকো। শুধু মিসেস ক্যাসলনের মাধ্যমে যোগাযোগ করবে আমার সাথে। তোমার সন্দেহ বা আবিষ্কার সব কিছুই রিপোর্ট করবে। আপাতত এখানে তোমার পরিচয় মিসেস ক্যাসলনের স্বামীর একজন বন্ধু হিসেবে। এখানে একটা স্টাম্প মিল আকরিক বিশোধন করার কল আছে ওর। গত বছর মারা গেছে মিস্টার ক্যাসলন। ইউনিফর্ম চুরির খবর আর কে জানে স্যার? প্রশ্নটা আরও আগে মাথায় এলেও এবার করল হেবেন। কেউ না। তিক্ত শোনালো ক্যাপ্টেনের কণ্ঠ। আসলে কোয়ার্টার মাস্টার ফিল আর আমি জানি কেবল। স্বয়ং শেরিফও জানে না। এটা আর্মির ব্যাপার, তাই নিজেদের মধ্যেই রেখেছি। হয়তো ভুলই করেছি। হেভেনের দিকে ফিরল সে, কিছু একটা ভাবছে। এবার শুকনো গলায় বলল, এটাই কোনো অফিসারের কাছে করা আমার জীবনের সবচেয়ে অসহায় অনুরোধ। গুরুত্বপূর্ণও বলতে পারো, কিন্তু সেজন্য গর্ববোধ করছি না আমি। পাইপ মুছে পকেটে ঢোকালো। সাধ্যমতো চেষ্টা করব স্যার। ফায়ার প্লেসের কাছ থেকে এগিয়ে এলো স্টিলম্যান। তোমার পকেট বা ব্যাগে এমন কিছু আছে যার সাথে আর্মির সম্পর্ক আবিষ্কার করতে পারবে কেউ? আমার ইউনিফর্ম। উঠে দাঁড়ালো মিসেস ক্যাসলন। আমার সাথে এসো। এখানে রেখে যেতে পারবে ওগুলো। দরজার পাশ থেকে ব্যাগ তুলে নিয়ে বেডরুমে গেল হেবেন। রুচিসম্মত একটা কামরা, গোছানো এবং আভিজাত্যের চিহ্ন সব কিছুতে। মহিলার নিজের কামরা বোধ হয়। দেয়ালের লাগোয়া ক্লোজিট খুলে ধরল মিসেস ক্যাসলন। ভেতরে সারি করে রাখা গাউন আর রোব চোখে পড়ল ওর। সারা ঘরে মিষ্টি একটা সুবাস, দামি কোনো পারফিউমের ধারণা করলো হেবেন। কাপড় সরিয়ে জায়গা করলো মহিলা। পাইপটাও রেখে যাও জন, মৃদুস্বরে মনে করিয়ে দিল ওকে। উত্তরে হাসলো হেবেন। চোখাচোখি হলো। সতর্কতার জন্যে সবকিছুই বিবেচনা করেছে মহিলা, ভাবলো ও। পাল্টা মৃদু হেসে রুম ছেড়ে বেরিয়ে গেল মিসেস ক্যাসলন। ক্লোজিটে ইউনিফর্ম রেখে ফের লিভিং রুমে এলো। কিছুটা চিন্তিত, ভাবছে ক্যাপ্টেনকে আর কোনো প্রশ্ন করার আছে কিনা।
মুখ খুলতে যাচ্ছিল, পেছনে নবে হাত। দরজাটা বন্ধ করে দিতে যাচ্ছে, ঠিক এ সময় খুলে গেল সদর দরজা। বাইরের অন্ধকার থেকে হঠাৎ করেই উদয় হলো এক অপ্সরা। কালো একটা কোট পরে আছে, মাথায় লাল স্কার্ফ। দরজার উপর দাঁড়িয়ে পড়েছে মেয়েটি। ভেতরে ঢোকার কিংবা থামার আগেই কথা বলতে শুরু করলো। বাইরে এসো তো বাবা। আবারও পাগলা ওই ঘোড়ায় চড়ার জেদ ধরেছে মার্ক। ওকে। হেভেনকে দেখতে পেয়ে থেমে গেল মেয়েটি। ওর মুখ থেকে হাতের ব্যাগের উপর নেমে গেল দৃষ্টি। ধরা পড়ে গেছে ও, টের পেল হেভেন। দেখলো পরস্পরের দিকে নীরবে তাকিয়ে আছে অন্যরা। আর এদিকে মেয়েটির চোখে দ্বিধা এবং ক্ষমা প্রার্থনার চাহনি। ড্যাম, বিড়বিড় করে অসন্তোষ প্রকাশ করলো ক্যাপ্টেন। কিন্তু হেসে উঠল মিসেস ক্যাথলন। ঠিক আছে মেরি, ভেতরে এসো, হাল ছেড়ে দিয়ে আহ্বান করলো জনসন। এবং ভয় ধরানো কিছু কথা শুনে আক্কেল গুরুম হও, যোগ করল স্টিলম্যান। ধীর পায়ে ভেতরে ঢুকলো মেয়েটি। হাত বাড়িয়ে পেছনে কভার জোড়া ভিড়িয়ে দিল। মাথা থেকে স্কার্ফ সরালো। আলাদাভাবে সবার দিকে তাকালো। সবশেষে এবং সবচেয়ে বেশিক্ষণ ধরে হেভেনের উপর লেগে থাকলো ওর দৃষ্টি। তারপর ফিরল জেনিফার ক্যাসলনের দিকে। আমি কি কোনো ভুল করেছি জেনি? শুকনো কণ্ঠে দ্বিধার সাথে জানতে চাইল। না ডিয়ার, অভয় দিল মিসেস ক্যাসলন। ভুলে যাও, প্রায় গর্জনের সুরে বলল জনসন। মেয়ের দিকে এগিয়ে গেল। মার্কি ভেতরে আসছে। ও যদি ঘোড়াটাকে লাগাম পরাতে পারে। কথা ছিল হেঁটে বাড়ি ফিরবো আমরা, জানালো মেরি। এখনও বিহ্বলতা কাটিয়ে উঠতে পারেনি মেয়েটা। দেখলো হেভেন ওর দিকেই তাকিয়ে আছে যেন। এখানে এসে যে অদ্ভুত অভ্যর্থনা পেয়েছে তার কারণ ওই। মেঝেই ব্যাগটা নামিয়ে রাখলো। দেখছে মেরিকে। খুব বেশি হলে 20 হবে বয়স। ঠান্ডায় কিছুটা ফ্যাকাশে দেখাচ্ছে গালের সুগোল মসৃণ হাড়গুলো। ক্যাপ্টেনের সাথে ওর মিল খুব কমই, কেবল গলার উঁচু স্বরটা ছাড়া। ধারণা করলো হেভেন ক্যাপ্টেনের তুলনায় অনেক ফর্সা মেয়েটি। মধুরঙা চুল খোপা বেঁধে পেছনে তুলে রেখেছে। জনসনের তীক্ষ্ণ মুখের তুলনায় মেয়েটির মুখ অনেক বেশি কমনীয়। চেহারায় উচ্ছ্বাস চেহারায় উচ্ছল স্বতঃস্ফূর্ত একটা ভাব আছে। সবুজ চোখে গভীর দৃষ্টি এবং বন্ধুসুলভ কৌতূহল। সোজা হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা এবং খুব লম্বা নয় ও। সব মিলিয়ে অসাধারণ সুন্দরী এবং যে কোনো অর্থেই পুরুষের কাছে কাঙ্ক্ষিত। আলতো হাতে মেয়ের কোনোই চেপে ধরল জনসন। ঘুরিয়ে হেভেনের মুখোমুখি দাঁড় করালো। এই লোকটিকে দেখে দাও, চাপা কিন্তু দীর্ঘস্বরে বলল সে। এবং ওর কথা সে ভুলে যাবে তুমি মেরি। ও হচ্ছে হেভেন, লেফটেন্যান্ট জন হেভেন। হেভেনের দিকে ফিরল সে এবার। মৃদুকণ্ঠে বলল, আমার মেয়ে মেরিডিথ। ওকে হিসাবের মধ্যে ধরি খুব কমই, যদিও ইউনিফর্মের কথা জানেও। হেভেনের উদ্দেশ্যে নট করল মেরি। তারপর কৌতূহলের চোখে তাকালো বাপের দিকে। ততক্ষণে ফের কথা বলতে শুরু করেছে ক্যাপ্টেন। রাস্তায় যদি কখনো ওর সাথে দেখা হয়, ওকে চিনবে না তুমি। কাউকে ওর কথা বলবে না, এমনকি মারকেও নয়। এখানে এসেছিল হেভেন। তোমার সাথে পরিচয় হয়েছে কিংবা তুমি ওর নামটাও জানো, সে ভুলে যাও সব। তীক্ষ্ণ নিরুত্তাপ কণ্ঠে মেয়েকে নির্দেশ দিল সে। হেভেনের দিকে ফিরল মেরি, চোখে কৌতুক আর গভীরভাবে লুকানো দুষ্টমির ঝিলিক। কথা যদি নাই বলতে পারি তো পরিচয় করিয়ে দিলে কেন? প্রায় অভিযোগের সুরে জানতে চাইল বাপের উদ্দেশ্যে। নিজের কৌতূহল চেপে রাখতে পারবে, ওভাবেই তোমাকে বড় করে তুলেছি আমি মাই ডিয়ার, উত্তরে বলল ক্যাপ্টেন। কিছুটা কোমল শোনালো কণ্ঠ। কাঁধের উপর দিয়ে স্টিলম্যানের দিকে ফিরে তাকালো। ফিল, বাইরে যাও তো, মার্ক যাতে ভেতরে না আসে। যেভাবেই পারো আটকে রেখো ওকে। ওভারকোট তুলে নিয়ে মিসেস ক্যাসলনকে শুভরাত্রি জানালো ফিল স্টিলম্যান। হেভেনের উদ্দেশ্যে প্রাণবন্ত হাসি উপহার দিয়ে বেরিয়ে গেল। হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা কোটের উদ্দেশ্যে এগোলো ক্যাপ্টেন। অনুসন্ধানী চোখে হেভেনকে দেখছে মেরি। নতুন অফিসারদের আমরা জমকালো অভ্যর্থনা দিই সচরাচর, অন্তত চেষ্টা করি। সেটা পাচ্ছ না বলে পরে হয়তো দুঃখই হবে তোমার। আমি এরই মধ্যে দুঃখিত ম্যাম। মেয়েটির চোখে কৌতুক দেখে সহাস্যে বলল, এর চেয়ে স্বস্তিকর পরিবেশে আমাদের পরিচয় হলে খুশি হতাম। যাকে মনে হয় না
তাতে আক্ষেপ আছে তোমার? হেসে মিসেস ক্যাসলনের দিকে এগুলো মেরেডিথ জনসন। হেভেনের উদ্দেশ্যে একটা খাম বাড়িয়ে দিল ক্যাপ্টেন। টাকার দরকার হবে তোমার, আরও লাগলে জেনিকে জানিও। হেভেন খামটা নেয়ার পর হাত মেলালো ওর সাথে। গুড লাক, ধন্যবাদ জানালো ও। জেনিফার ক্যাসলনের গালে চুমো খেল জনসন। দরজার নবে হাত রেখে ঘুরল হেভেনের দিকে। তুমি বরং একটু পরে বেরিও, আমাদেরকে খানিকটা এগিয়ে যেতে দাও। বাপ মেয়ের উদ্দেশ্যে শুভরাত্রি জানালো জেনিফার ক্যাসলন। দরজা আটকে ফায়ার প্লেসের কাছে চলে গেল। সোফায় বসে তাকালো ওর দিকে। অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলো। অধৈর্য হয়ে অপেক্ষায় থাকলো হেভেন। বাইরে স্টিলম্যান ক্যাপ্টেন ছাড়াও আরেকজনের কণ্ঠ কানে আসছে। ক্যাপ্টেনের নিচুস্বরের নিরীহ খিস্তি শোনা গেল। তারপরেই একটা ঘোড়ার খুরের আওয়াজ। শহরের দিকে যাচ্ছে। আরেকটু পরে বেরো। নীরবতা ভাঙল মহিলা। কিছু দূর গিয়ে ফিরে আসবে ওরা। নট করলো। অনুভব করলো হঠাৎ করেই অস্থির বোধ করছে, যদিও কারণটা জানে না। টের পেল এখনও ওকে দেখছে মহিলা। মার্ককে, মিসেস ক্যাসলন। মার্ক বিষ্ট, এখানকার সবচেয়ে কম বয়সী লয়ার, যে চায় ওকে বিয়ে করুক মেরি। মেরি জনসন তা করবে? মুহূর্তের জন্য দ্বিধা দেখা গেল জেনিফার ক্যাসলনের চোখে। আমার ধারণা সেরকমই। আগামী বসন্তে বিয়ে করবে ওরা। ক্যাপ্টেনের দেয়া খামটা বাড়িয়ে ধরল হেভেন। টাকার দরকার হবে না এখন। খামটা নিল মিসেস ক্যাসলন। ভাবলেশীন দেখাচ্ছে। হেভেন যখন দরজার কাছে গিয়ে ঘুরে দাঁড়ালো, নির্লিপ্ত স্বরে জানতে চাইল, আর কিছু জানতে চাও জন? পরস্পর দিকে তাকালো ওরা। মহিলার চোখের সূক্ষ্ম ভর্ৎসনা আর নির্লিপ্ত ভাবটুকু পীড়া দিল হেভেনকে। কারণটাও আজ করতে পারছে। একটু আগে এমন একটা প্রশ্ন করেছে যার উত্তরের সাথে কোনো সম্পর্ক নেই ওর। আমি যদি তোমার স্বামীর বন্ধুই হয়ে থাকি, তাহলে ওর নামটা আমার জানা উচিত। বেন ক্যাসলন। মারা যাওয়ার সময় ওর বয়স হয়েছিল ৭০। ১৫ বছর বয়সে একটা ইতিমখানা থেকে পালানোর জন্য বিয়ে করেছিলাম ওকে। বেনকে চেনে এমন যে কোনো লোকই ঘটনাটা জানে। তোমারও জানা থাকলে ভালো হবে বোধ হয়। খানিক বিরতি দিল মহিলা। হয়তো ভেবেছে কিছু বলবে হেভেন, কিন্তু ওকে নীরব দেখে ফের বলল, কয়েকটা ব্যাপার তোমাকে জানায়নি ক্যাপ্টেন জনসন। স্টামবার্গের ভল্টে এখন প্রায় $৮০,০০০ বুলিয়ন আছে। সপ্তাহখানেক বা 10 দিনের মধ্যে লাখ ছাড়িয়ে যাবে। তুমি কি আমাকে তাড়া দিচ্ছ ম্যাম? মাথা নাড়ল জেনিফার ক্যাসলন। আমি অবিবেচক নই। জানি কাজটা করতে সময় লাগতে পারে। তোমার জানার জন্য বললাম কেবল। ধন্যবাদ জানিয়ে ব্যাগ হাতে দরজার দিকে এগোলো। আরও একটা ব্যাপার, পেছন থেকে বলল মহিলা। থেমে গেল হেভেন। অপেক্ষায় থাকলো। আগামী গ্রীষ্মে ক্যাপ্টেন আর আমি বিয়ে করতে যাচ্ছি। মৃদু মাথা দোলালো। নিঃসন্দেহে খুব ভাগ্যবান লোক ক্যাপ্টেন জনসন। হাসলো মিসেস ক্যাসলন। তুমি খুব বিনয় দেখাচ্ছ জন, কিন্তু আমি বরাবরই সাদামাটা একজন মহিলা, এবং তা থাকবো। সব কিছুতে তুমি দুর্কল্পনা করছো, আর করো না। শেষ কথাটার উপর জোর দিল সে। শুভরাত্রি জানিয়ে ঠান্ডা রাত্রির উদ্দেশ্যে পা বাড়ালো হেভেন। তুষার বিছানো অন্ধকার রাস্তা ধরে সাউথ পাস সিটির দিকে এগোনোর সময় অদ্ভুত একটা অনুভূতি হলো জন হেভেনের। 14 বছরের সৈনিক জীবনের অর্ধেকটা পশ্চিমে কাটিয়েছ। এখানকার অভিজ্ঞতা আর্মিতে যে কোনো কিছু প্রত্যাশা করতে শিখিয়েছে ওকে। উপরওয়ালার বিদ্বেষপূর্ণ আচরণ, দূরের নিঃসঙ্গ পোস্টের একাকিত্ব ছাড়াও ওর প্রাপ্তি বঞ্চনা, হতাশা আর বিভ্রান্তিকর নির্দেশ তামিল করার তিক্ততা। উপরওয়ালার নির্দেশ বা আচরণ পছন্দ না হলেও বরাবরই ছিল সঙ্গতিপূর্ণ, অন্তত ওর কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। এজন্যে যে এর মূলে একাধিক কারণ খুঁজে পেয়েছে হেভেন। নিজের কাছে পরিষ্কার ছিল, সংশয় ছিল না মনে। কিন্তু এখানে স্টমবার্গে ওকে দেয়া নির্দেশগুলো পুরোপুরি অদ্ভুত। মূল রাস্তার কাছে এসে থামল। রাস্তার ওপাশের বাড়ি আর দালানগুলোর উপর চোখ বুলালো। সেলুনের সামনের প্লাঙ্ক ও ওকে দেখা যাচ্ছে মাইনরদের একটা দলকে। ঠিক পাশেই একতলা বড়সড় দালানটার সাইনবোর্ড চোখে পড়ল, হোটেল। আর এইভাবে রাস্তা ধরে এগোলো হেভেন। খানিক থেমে
দুটো বাগিকে পেরিয়ে যেতে দিল। তারপর ওপাশে হোটেলের সামনে পৌঁছে গেল। ছোটখাটো সাধারণ লবি, পেছনে দালানের ও মাথা পর্যন্ত চলে গেছে লম্বা করিডর। রেজিস্টারে নাম লিখিয়ে নির্দিষ্ট কামরায় ব্যাগ আর বাফেলো কোট রেখে বেরিয়ে এলো। এ শহর সম্পর্কে কৌতূহলের চেয়ে দ্বিধা আর বিভ্রান্তির পরিমাণটাই বেশি ওর মনে। খুব বেশি নির্দেশ পেয়েছি আমি, ক্ষীণ অস্বস্তির সাথে ভাবল, এবং পছন্দ না হলেও সেগুলো মেনে চলতে হবে, অন্তত চেষ্টা করতে হবে, বরাবরের মতোই। বীরের সঙ্গে মিশে গেল, ইতস্তত ঘোরাফেরা করলো কিছুক্ষণ। শহর ক্যাম্প আর মাইনিং এলাকা সম্পর্কে অস্পষ্ট একটা ধারণা পেয়ে গেল। পশ্চিমের অন্যান্য খনি শহরের তুলনায় সাউথ পাস আলাদাই সিটিকে খানিকটা আলাদাই বলতে হবে। নামে সাউথ পাস সিটি, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে তৈরি শহরের মূল অংশটা ক্যাম্প নামে পরিচিতি পেয়েছে। পূবে পাহাড় চেনের লাগোয়া কয়েক মাইল জুড়ে মাইনিং এলাকা, পাশেই স্টামবার্গ শহর থেকে কিছুটা উঁচুতে। আক্রিকের মিল আর মাইনারদের শ্যাকগুলো খানিকটা দক্ষিণে। সবচেয়ে বড় সেলুনের সামনে এসে পৌঁছলো। ডজনখানেক কেরোসিনের শিখা জেলে সামনের দরজা আলোকিত করা হয়েছে। অদ্ভুত দর্শন কোট আর টুপি পরা এক লোক সেলুনটির পক্ষে সাফাই গাইছে, একের পর এক আকর্ষণের কথা বলে যাচ্ছে। বিভিন্ন খেলার অদ্ভুত দর্শন কোট আর টুপি পরা এক লোক সেলুনটির পক্ষে সাফাই গাইছে, একের পর এক আকর্ষণের কথা বলে যাচ্ছে। বিভিন্ন খেলার কথা বলল সে, মেয়েগুলোর নামও জানালো, চটপটে বারটেন্ডারের সংখ্যা জানালো। এসো, ভেতরে এসো, প্রিন্স ম্যারিয়নে এসো, ভদ্র মহোদয়গণ। এখানকার খেলাগুলো সাচ্চা, জোচ্চুরি করা হয় না। মেয়েরা সুন্দরী, নাচতে জানে। ব্যাট উইং দরজা ঠেলে ঢুকে পড়ল হেভেন। বিশাল একটা রুম, কিন্তু ভিড়ের কারণে ছোট মনে হচ্ছে। ছাদ থেকে ঝুলন্ত ঝাড়বাতির আলোয় দূরের কোণ পর্যন্ত আলোকিত উজ্জ্বল করে তোলা হয়েছে। ঘরের পুরো দৈর্ঘ্য জুড়ে ধনুকের মতো বাঁকা মেহগনি কাঠের বার, উল্টো দিকে ড্যান্স ফ্লোর, মাঝখানে জুয়ার টেবিল, সবগুলোতে ভিড় লেগে আছে। কোণে পিয়ানো বাজাচ্ছে বয়স্ক এক লোক, পাশেই টুলে বসে গান গাইছে সুচিরি মাঝবয়সী এক মহিলা। শতাধিক কণ্ঠ ছাড়িয়েও গানের ক্ষীণ সুর আর পিয়ানোর মিষ্টি ঝংকার কানে এলো ওর। তবে সবার আগে হুইস্কি, ঘাম আর সিগারেটের তীব্র গন্ধ ঢুকলো নাকে। একটা মন্টি টেবিলের দিকে যেতে চাইছিল হেভেন, কিন্তু লোকজনের ভিড় প্রায় ঠেলে নিয়ে গেল ওকে কোণের ফারো টেবিলে। এখানকার লোকগুলো সম্পর্কে কিছু বিশেষত্ব ধরা পড়ল ওর চোখে। অন্য টেবিলের লোকদের তুলনায় বয়স্ক এরা, দামি কাপড় পরনে এবং শান্ত স্বভাবের। দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ খেলা দেখলো হেভেন। ঘুরে সরে আসার সময় ডিলারের কণ্ঠ কানে এলো। ইভিনিং মিস্টার বিষ্ট। নামটা পরিচিতি ঠেকায় কিংবা মনে করার আগেই দুপা এগিয়ে গেছে ও। থেমে ফিরে তাকালো। সরে গিয়ে অপেক্ষাকৃত কম বয়সী একজনকে বসার জায়গা দিল অন্য খেলোয়াড়রা। লম্বা ওভারকোটের বোতাম খোলার সময় সবার উদ্দেশ্যে নট করল যুবক। বোঝা গেল নিয়মিত খেলোয়াড়। কোটের ল্যাপেল সরিয়ে দেওয়ার পর কালো হ্যাটটা পেছনে ঠেলে দিল সে। বসে পড়ল একটা টুলে। কিছুটা দূরে সরে এলো হেভেন, এমন জায়গায় এসে দাঁড়ালো যাতে ভালো করে দেখতে পারে যুবককে। 28, খুব বেশি হলে 30 হবে বয়স। পরিপাটি পোশাক, সুদর্শন নীল চোখে আত্মবিশ্বাস ঠিকরে পড়ছে। আরও কি যেন একটা আছে, ভাবল হেভেন। সহসাই আবিষ্কার করলো জিনিসটা উত্তেজনা। ডিলারের দিকে এক মুঠো সোনালি গোল ছুঁড়ে দেওয়ার সময় বিকৃত দেখালো যুবকের মুখ। হাসলো উদ্দেশ্যপূর্ণ ভঙ্গিতে। কেবল সোনালি কয়েন, বাক। মনে হচ্ছে ভাগ্য আজ খুলবে আমার। উল্টো ঘুরে দুটো পোকার টেবিলের মাঝখান দিয়ে বাড়ির দিকে এগোলো হেভেন। আগ্রহ হারিয়েছে মার্ক ব্রিস্টোর প্রতি। মেরি জনসনের পছন্দের মানুষ তাহলে এলো। ফারো টেবিলের লোভী এক জুয়ারি। টাকার প্রতি নিজের লিপসাও যে ঢেকে রাখতে পারে না। বাড়ি এসে হুইস্কির ফরমাইশ দিয়ে ঘুরে দাঁড়ালো।
মেহগনির সাথে কোমর ঠেকিয়ে চোখ বোলালো সারা ঘরে। কিছুটা অধৈর্য লাগছে ওর, বিরক্তিও। অজান্তে হাতের তালু দিয়ে চিবুক ঘষল। কোত্থেকে শুরু করব আমি? পাশে কারো উপস্থিতির ব্যাপারে সচেতন হলো ও। পাশ ফিরে দেখতে পেল একটা মেয়েকে। পার্সেন্টেজ গার্ল। চোখাচোখি হতে হাসল মেয়েটি। নাচবে আমার সাথে? আহ্বান করল যুবতী। ব্ল্যান্ড চুল ওর, হলুদ আকর্ষণীয় একটা ড্রেস পরেছে। বোধ হয় এরই মধ্যে কয়েক রাউন্ড নেচেছে, ক্লান্ত দেখাচ্ছে। না ধন্যবাদ। একটা ড্রিঙ্ক কিনে দিই তোমাকে? ধন্যবাদ। টেবিলে বসবে? উৎসুক চোখে তাকালো মেয়েটি। ড্যান্স হলের পাশের টেবিলগুলোর দিকে ইঙ্গিত করলো। করুণা হলো ওর। মৃদু হেসে সায় জানালো। হুইস্কি আসতে গলায় ঢেলে অনুসরণ করলো মেয়েটাকে। ড্যান্স হলের পাশেই দুটো বিলিয়ার্ড টেবিল। পিয়ানোর কাছে বয়স্ক লোকটি ছাড়াও আরেক পার্সেন্টেন্স গার্লকে দেখতে পেল। সামনে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে মাইনাররা, সাথে বেশ কিছু মেয়ে। চটপটে এক ওয়েটারকে থামিয়ে ড্রিঙ্কের ফরমাশ দিল মেয়েটি। দেয়ালের কাছাকাছি একটা টেবিল পছন্দ করলো। চোখ তুলে ওদেরকে দেখলো মাইনারদের কেউ কেউ, কিন্তু দ্বিতীয়বারের জন্য ফিরে তাকালো না কেউই। সঙ্গিনী আর গানের দিকেই আগ্রহ বেশি। বিশাল দেহি এক লোকের উপর আটকে গেল হেভেনের মনোযোগ। কয়েকজন মাইনারের সাথে কথা বলছে দাড়িওয়ালা লোকটি। মাথায় হ্যাট নেই। বোঝা গেল এখানকার কেউ সে। টেবিল থেকে হুইস্কির বোতল তুলে নিয়ে হাতের গ্লাসে ঢালল, প্রায় 1/3 সাথে পানি মিশিয়ে গলায় ঢেলে আন্তরিক হাসি ছুড়ে দিল মাইনারের উদ্দেশ্যে। চওড়া বুক ঝাঁকিয়ে মাইনারদের সাথে লোকটির একাত্মতা প্রকাশ করার প্রয়াস ভালো ঠেকল না হেভেনের চোখে। ব্ল্যান্ডের পাশের চেয়ারে বসল। টেবিলের নিচে হাত বাড়িয়ে জুতো খোলার সময় ক্ষীণ হাসল মেয়েটি। কিন্তু বিশাল দেহির দিকে হেভেনের মনোযোগ। আরেক প্রস্ত পান করার আয়োজন সম্পন্ন হয়ে গেছে অন্য এক টেবিলে। গিলাসের সবটুকু পানিও একসঙ্গে গলায় ঢেলে দিল দানব। হুইস্কির মালিকের উদ্দেশ্যে হাত নেড়ে আরেক টেবিলের দিকে এগোলো। ওদের জন্যে পানীয় নিয়ে আসা এক ওয়েটার দৃষ্টিপথে বাধা হয়ে দাঁড়াতে পরের কয়েক সেকেন্ডের জন্য লোকটিকে দেখতে পেল না হেভেন। পাশে শরীর ঝুঁকিয়ে দেখার চেষ্টা করলো। একটু পর দেখলো পাশের টেবিলের মাইনারের সাথে সহাস্যে কথা বলছে বিশাল দেহি। টেবিল থেকে বোতল তুলে নিল সে, গ্লাসে পানীয় ঢাললো। এবার শুধু পানীয়। গলায় ঢেলে কথা বলতে থাকলো মাইনারের সাথে। ঘুরে সঙ্গিনীর দিকে তাকালো হেভেন। উদাসীন মনে হলো মেয়েটিকে, এমনকি ড্রিঙ্কের ব্যাপারেও। চেয়ারে শরীর এলিয়ে দিয়ে ক্লান্তি দূর করার চেষ্টা করছে। তাতে অবশ্য কিছু যায় আসে না, ভাবলো। ওর দরকার কিছু খবর, এবং তা দিতে পারবে মেয়েটি। প্রিন্স ম্যারিয়ন। নিজের মনেই নামটা আওড়ালো। প্রিন্স ম্যারিয়নটাকে। দুজনের নামের শেষ অংশ অস্পষ্ট চাপা স্বরে বলল মেয়েটি। সোল পেঞ্চ আর মিক ম্যারিয়ন। দাড়িওয়ালার দিকে ইঙ্গিত করলো। ওই যে ওখানে মাইনারদের সাথে কথা বলছে মিক। সোল জুয়ার টেবিলগুলো চালায়, আর বার ও মেয়েদের দায়িত্বে আছে মিক। সেলুন মালিক হিসেবে ওকে খাতির করতে দেখছি খুব খরচ হয় সবার। মেয়েকে পছন্দ করে সবাই। ক্লান্ত গলায় বলল মেয়েটি, স্বরে আলসেমির সুর। সারা রাত চালিয়ে যেতে পারবে ও। ওয়াইন, হুস্কি, যে কোনো কিছু। একটা কাজ পেয়েছে বটে। মেঘ ওকে কখনো আউট হতে দেখিনি, শুনিও নি হুস্কি কিংবা কোনো ফাইটে। এখানে সবচেয়ে জনপ্রিয় এবং একই সঙ্গে ভয়ঙ্কর মানুষও। আমার ধারণা সাউথ পাস সিটি কিংবা স্টমবার্গের কেউই ওর সাথে লাগতে যাবে না কখনো। শুধু এখানেই নয়, আশপাশে 100 মাইলের মধ্যে মেঘ অজেয়। মেঘ ম্যারিয়নকে দেখলো হেভেন। নতুন টেবিলে আরেক প্রস্ত পান করছে এখন। তার দাড়ি কোটের কলার বাটন থেকে একেবারে চোখ পর্যন্ত কুচকুচে কালো এবং সুদীর্ঘ, রং করা অ্যালুমিনিয়াম তারের মতো।
চলাফেরা স্বতঃস্ফূর্ত এবং আত্মবিশ্বাসী। মনে মনে মেয়েটির মন্তব্য উল্টে পাল্টে দেখল হেবেন। মিক ম্যারিয়ন এখানে অজেয়। সত্যিই কি? দানবকে বাজিয়ে দেখলে কেমন হয়? চিন্তাটা মাথায় আসতে কিছুটা বিস্ময় বোধ করল, কিন্তু আগ্রহের সাথে ভেবে দেখল এবার। মিক ম্যারিয়নের বিশাল শরীরের উপর চোখ রেখে ধারণা করল কাজটা সহজ হবে না। শুধু শুধু এখানে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেনি লোকটি। শরীরটাও ফাঁপা নয়, এক ফোঁটা মেদ নেই কোথাও। পাকানো দড়ির মতো পেটা শরীর, বোঝা যাচ্ছে দানবীয় শক্তিধরে লোকটা। সাহসী চিন্তাটা ক্ষণিকের জন্য বিরক্ত করলো ওকে, তবে লাভও আছে ভাবল ও। এখানকার সত্যিকার অবস্থা জানতে কাজে দেবে লড়াইটা। মাইনারদের ভিড় থেকে ম্যারিয়নকে বেরিয়ে আসতে দেখলো হেবেন এবং ওর দিকেই তাকালো সে। হাসতে ঝকঝকে সাদা দাঁত বেরিয়ে পড়ল। ওদের টেবিলের কাছাকাছি পৌঁছে গেছে। হেবেন খেয়াল করলো জুতো পরতে গিয়ে নিজের শরীর মোচড়ালো মেয়েটি। ম্যারিয়নের তিরস্কার কিংবা নিন্দার আশঙ্কায় বিবর্ণ দেখাচ্ছে সুন্দর মুখটা। কেন নয়? মেঘ ওদের টেবিলের সামনে পৌঁছার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেললো হেবেন। কেমন লাগছে এখানে? খাটো পায়ের একটা ভালুকের মতো স্বচ্ছন্দে টেবিলের কাছে এসে দাঁড়ালো মেঘ। তার স্বর শান্ত, অমায়িক, সঙ্গীতের মতো উচ্ছল। ছোট ছোট চোখে গভীর আর চকচকে চাহনি। হয়তো অ্যালকোহলের কারণেই, ধারণা করলো হেবেন। দারুণ, বলল ও। সহাস্যে ওয়াইনের বোতলের দিকে হাত বাড়ালো মেঘ। একই সময়ে হেবেনও হাত বাড়িয়েছে। দুজনেই বোতল চেপে ধরল। হেবেন গোড়ায় আর মেঘ গলার কাছে। বোতলটা তুলতে চাইল মেঘ, কিন্তু হেবেন ওটাকে চেপে ধরে রাখতে চাইল টেবিলের সাথে। মুহূর্ত খানেক পর চাপ সরিয়ে নিল দানব, কিন্তু বোতল থেকে হাত সরায়নি। কৌতূহলী চোখে দেখছে ওকে। ওটা আমি কিনেছি, আমিই পান করব, সোজা সাপটা নির্লিপ্ত স্বরে বলল হেবেন। বোতল থেকে হাত সরানোর আগ্রহ দেখা গেল না তার মধ্যে। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তেষ্টা মেটেনি তোমার? নাকি আমার মতোই অল্পতে সন্তুষ্ট নাও? কোনোটাই নয়। ফের হাসল ম্যারিয়ন। শক্ত হাতে বোতল চেপে ধরল, তুলতে চাইল টেবিল থেকে। বাধা দেওয়ার চেষ্টা করল না হেবেন, বরং হঠাৎ চাপ সরিয়ে নিল। ফলে ম্যারিয়নের দিকে ছুটে গেল বোতলটা। বুকের কাছে পৌঁছতে সামলে নিল সে, কিন্তু হুইস্কি সুলকে পড়ে কোটের সামনের অংশ ভিজিয়ে দিল। ইতিমধ্যে চেয়ার ছেড়ে মিকের সামনে চলে এসেছে হেবেন। তীব্র খিস্তি করে বোতলটা ওর দিকে ছুড়ে দিল বুলি বয়। শরীর বাঁকিয়ে উড়ন্ত বোতলটাকে পাশ কাটালো। উড়ে গিয়ে দেয়ালের উপর আছড়ে পড়ল ওটা, ভেঙে খান খান হয়ে গেল। চারপাশে ছলকে পড়ল রঙিন পানীয়। এক মুহূর্ত দেরি করেনি হেবেন। ছুটে গিয়ে দানবের মধ্যচ্ছেদা বরাবর কাজ চালালো। দেখতে না পেলেও মেয়েটিকে আটকে ওঠার শব্দ কানে এলো ওর। মিকের দম আটকে ওঠা শ্বাস শুনে বুনো এক ধরনের আনন্দ পেল। নিজের কাঁধে মিক ম্যারিয়নের শক্তিশালী হাতের স্পর্শ পেল এবার, এবং প্রায় সঙ্গে সঙ্গে অনুভব করলো ওকে ঠেলে সরিয়ে দিয়েছে সে। উড়ে গিয়ে টেবিলের উপর পড়ল হেবেন। বিস্ময় ম্যারিয়নের চোখে। নিজেকে সামলে নিয়ে এগোলো এবং এবার মুঠি চালালো। দানবের চিবুকে গিয়ে লাগলো। আঘাত করে পিছিয়ে এসেছ। টের পেল আচমকা ঘাড়ের উপর চড়ে বসেছে কেউ। সামলানোর সুযোগ পেল না, মেঝেতে হাঁটু মুড়ে পড়ে গেল। ওর বাহু চেপে ধরেছে দুই ফ্লোরম্যান। দাঁড় করিয়ে দিল ম্যারিয়নের সামনে। বোতলটা যেখান থেকে ছুঁড়ে দিয়েছিল ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে বুলি বয়। এক চুলও নড়েনি। লম্বা গভীর শ্বাস ফেলছে। বুনো রাগ দেখা যাচ্ছে চোখে। স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। চারপাশ থেকে ছুটে আসছে মাইনাররা। এদিকে ঝামেলার গন্ধ পেয়ে বাদ্যের মাত্রা বাড়িয়ে দিয়েছে পিয়ানো বাদক। কাছাকাছি দাঁড়িয়ে থাকা লোকজনের কানের পর্দা ফাটানোর মতো তীব্রতায় বাজছে।